বন্ধুরা আজ আলোচনা করবে একটি এনজিও কিংবা সামাজিক সংগঠন, ফাউন্ডেশন, সোসাইটি, ক্লাব কিংবা সংস্থা তৈরি করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন নিয়ে বৈধভাবে তার কার্যক্রম পরিচালনা করবেন, কিংবা এনজিওর মাধ্যমে ঋণ কর্মসূচি পালনের জন্য আপনাকে কি কি করতে হবে, এর জন্য কত টাকা খরচ হবে, এর জন্য কোথায় যেতে হবে, কত সময় লাগবে, বিস্তারিত আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যা সরকারি নয় এমন একটি প্রতিষ্ঠান যা মানুষের কল্যাণে কাজ করে। এনজিওর মতো একই ধরনের কাজ করে থাকে ফাউন্ডেশন বা সোসাইটি। আর বিদেশ থেকে টাকা আসার ব্যাপারে এনজিও ব্যুরো থেকে কিন্তু নিবন্ধন নিতে হয়। তবে দান অনুদানের বিষয় ছাড়া শুধুমাত্র জয়েন্ট স্টক থেকে নিবন্ধিত সোসাইটি আর এনজিওর কার্যক্রমের প্রতি অনেকটাই কাছাকাছি। এবার আমরা জানবো যে জয়েন্ট স্টক কোম্পানি থেকে আপনি সোসাইটি কিংবা সংগঠন কিভাবে নিবন্ধন করবেন। জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করার পর আপনি চাইলে কিন্তু আপনার সংগঠনটি এনজিও ব্যুরোতে নিবন্ধন করিয়ে নিতে পারেন। এতে আপনার এনজিওটা কিন্তু পরিপূর্ণতা পাবে। আসুন এবার জেনে নিই কিভাবে জয়েন্ট স্টক থেকে আপনার সংগঠনটি রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। আপনাদের সংগঠনের সদস্য সংখ্যা অন্তত 7 জন হতে হবে। আর পরিচয়পত্র স্বরূপ আপনাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কার্ড সাথে থাকতে হবে এবং সাথে কিন্তু প্রত্যেকের ছবি দিতে হবে। কিন্তু আপনাদের সংগঠনের নাম তো লাগবে, সেই নামে অন্য কোনো সংগঠন আছে কিনা সেটা কিন্তু আবার যাচাই করে নিতে হয়। যদি একই নামে কোনো সংগঠন থাকে তাহলে ভিন্ন নাম সিলেকশন করুন, আর না থাকলে আপনাদের নির্ধারিত নামের ছাড়পত্র কিন্তু আপনি পেয়ে যাবেন। এই নামের ছাড়পত্রের জন্য আপনাকে জয়েন্ট স্টক কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। এরপর আপনার পছন্দের নামের ছাড়পত্র পেয়ে গেলে আপনার কাজ হচ্ছে আপনার সংগঠনের গঠনতন্ত্র তৈরি করা। গঠনতন্ত্রই মূলত আপনার প্রতিষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ কি কি, কে কোন দায়িত্ব পালন করবেন, পদগুলোর জন্য কিভাবে নির্বাচন হবে, অর্থনীতি কিভাবে নিয়ন্ত্রণ হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সেই কনস্টিটিউশনের মধ্যে থাকবে। এই কনস্টিটিউশন তৈরির কাজটি আপনি একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়েই এই গঠনতন্ত্র বা কনস্টিটিউশন তৈরি করে নিতে পারেন। আর এই গঠনতন্ত্র তৈরির পর আপনার কাজ আছে সোসাইটি রেজিস্ট্রেশন ফি ব্যাংকে পরিশোধ করবেন। সোসাইটি রেজিস্ট্রেশন ফি রসিদ সহ নামের ছাড়পত্র সহ গঠনতন্ত্র, আপনার যতজন সদস্য সকলের পরিচয়পত্র, ছবি ইত্যাদি সবকিছু আপনি এবার জয়েন্ট স্টকে জমা দিন। জমা দেওয়ার পর জয়েন্ট স্টক সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন এবং NSI এর মাধ্যমে আপনাদের সকল তথ্য এবং কার্যক্রম তদন্ত করে দেখবে যে আপনার লোক কেমন, আপনারা কি কাজটি করতে যাচ্ছেন। NSI যদি সন্তোষজনক রিপোর্ট দিলেই কেবল আপনার রেজিস্ট্রেশন পাবেন, আর না হলে আপনার আবেদনটি খারিজ হয়ে যাবে। সে কারণ গঠনতন্ত্র সঠিক নিয়মে তৈরি করুন যাতে আইন বিরোধী কিছু না থাকে। আর বৈধভাবে ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ঋণের অথরিটি থেকে অনুমতি নিয়ে তারপর আপনি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। কারণ বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ঋণ অথরিটি থেকে কিভাবে অনুমতি নিতে হবে সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওয়ে আপনাদেরকে আরো ক্লিয়ার করব। আর আপনার নিবন্ধিত প্রতিষ্ঠান যদি আন্তর্জাতিক হয় কিংবা বাংলাদেশের বাইরে থেকে যদি আইনগত টাকা পয়সা আনা নেওয়ার বিষয় থাকে তাহলে এনজিও গুলোতে অবশ্যই নিবন্ধন করতে হবে। অন্য আরেকটি পদ্ধতি হলো আন্তর্জাতিক যেসব সংস্থার ইতিমধ্যে এই পদ্ধতি রয়েছে তাদের সাথেও আপনি অংশীদারিত্বে যেতে পারেন। এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানা দরকার হয়, এনজিও গঠনতন্ত্র তৈরি কিংবা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিংবা রিলেটেড অন্য কিছু, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর, ইমেল, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম নম্বর দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আইনগত সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।